প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে মুখের দুর্গন্ধ হওয়ার কারণ এবং তার প্রতিকার। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মাহমুদ আলম। চলুন কথা বলে আমরা এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেই। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এই যে মুখের দুর্গন্ধ অত্যন্ত সামাজিক একটি সমস্যা বলা যায় আসলে, যার মধ্যে এই সমস্যাটি আছে তিনি নিজেও খুব জটিল অবস্থা দিয়ে যান। কি কারণ হতে পারে এই মুখের দুর্গন্ধের প্রধান কারণগুলো? আমরা অনেকেই দেখি যে কথা বলতে গিয়ে মুখে রুমাল চেপে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে হাত দিয়ে ঢেকে কথা বলছে, অথবা কথা বলতেই চাচ্ছে না। এরকম কি সমস্যা, সে নিজেই আতঙ্কগ্রস্ত কিছুটা যে মুখে গন্ধ আসতেছে বা শ্বাস প্রশ্বাসে গন্ধ আসতেছে। এটা কমন জিনিস। তো এর মধ্যে এটাকে আমরা আমাদের মেডিকেল ভাষায় বলি হেলিটোসিস। সঠিকভাবে দাঁত ব্রাশ যদি না করা হয়, এখানে দাঁতে ক্যারিজ হয় বা দাঁতে গর্ত হয়ে যায়। এখানে অনেক সময় খাবার জমে থাকে, এই খাবারটা জমে পচে প্লাক সৃষ্টি করে এবং জিভের উপরও একটা জিভ বা টাঙের উপরও একটা লেয়ার পড়ে যায়, ফলে এখানে দুর্গন্ধ সৃষ্টি হয় এবং এই দুর্গন্ধটা চলে আসে। দ্বিতীয়ত যেটা আছে, আমরা বেশ কিছু খাবারের কারণেও দুর্গন্ধ চলে আসে, যেমন পেঁয়াজ, রসুন, এবং এই গন্ধটা বেশ কিছুক্ষণ থেকে যায়। আবার স্মোকিং যদি করে সেক্ষেত্রেও গন্ধটা রয়ে যায়। পান, সুপারি, টোবাক্কো এগুলোর কারণেও গন্ধটা থেকে যায় মুখের মধ্যে। আচ্ছা, লোকাল কিছু কজের কথা আপনি বলছেন, যেটি হচ্ছে দাঁতের বা মুখের ভেতরের সমস্যা। কিছু সিস্টেমিক সমস্যার কারণে সিস্টেমিক সমস্যা আছে, যেমন লাংসে যদি সমস্যা হয়, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, বা ফুসফুসে যদি সমস্যা হয় যেমন ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া, সেক্ষেত্রেও মুখে দুর্গন্ধ আসে। আবার ডায়াবেটিস রোগী থাকলে, ডায়াবেটিক পেশেন্টদেরও মুখে প্রচুর দুর্গন্ধ আসে। লিভারের সমস্যা থাকলে হতে পারে, গ্যাস্ট্রিকের রোগীদের অ্যাসিডিটির সমস্যা থাকলেও অনেক আসলে কারণ রয়েছে, কারণ অনেক রয়ে গেছে। তো কি কারণে এই মুখের দুর্গন্ধটা হচ্ছে সেটি বোঝার কি কোনো উপায় আছে রোগীদের ক্ষেত্রে, নাকি আপনাদের মতো যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তাদের কাছে গেলেই বোঝা যাবে? না, বাইরে থেকে তো তারা বুঝবে না, স্বাভাবিক। অবশ্যই ডেন্টাল সার্জন বা ওরাল সার্জনের কাছে আসতে হবে, ডক্টরের কাছে আসতে হবে, এবং অ্যাকচুয়াল কজ তখনই আমরা পাবো। কি দেখেন যখন এই জাতীয় সমস্যা নিয়ে আসছে আপনাদের কাছে রোগীরা? দেখা গেল যে তার মুখে অনেক প্লাক জমে আছে, সে ঠিকমতো দাঁত ব্রাশ করেনি, অথবা ফল্টি ব্রাশিংয়ের কারণেও এটা হয়ে যায়। খাবার জমে থাকলে তো হবেই। তাকে যদি সিস্টেমিক ডিজিজের কথা কিছু বলা হয়, যে আপনার ডায়াবেটিস আছে কিনা, বা লাঙে কোনো সমস্যা, ফুসফুসে কোনো সমস্যা আছে যে লোকাল কোনো কজ নেই, তখন তাদেরকে সিস্টেমিক ডিজিজের দিকেই আমাদেরকে অগ্রসর হতে হয়। তো মেইনলি দেখা যায় যে লোকাল কজগুলোই সবসময় বেশি থাকে পেশেন্টের ক্ষেত্রে। আচ্ছা, যখন এই জাতীয় সমস্যা নিয়ে আসে, যদি লোকাল কিংবা সিস্টেমিক যে কারণেই হোক, কিংবা যখন আপনারা কনফার্ম হয়ে যান যে লোকাল কারণে হচ্ছে, সাধারণত চিকিৎসা কিভাবে শুরু করেন? ফার্স্ট আমরা যেটা করি স্কেলিং এবং পলিশিং, অর্থাৎ ওরাল ক্যাভিটি বা মুখটাকে পুরোপুরি পরিষ্কার করে নেওয়া হয়। স্কেলিং এবং পলিশিং করে নেওয়া হয়। তাকে মাড়ি ম্যাসেজ করার জন্য অ্যাডভাইস করা হয় এবং রিকল করা হয় যে আপনি 7 দিন, 10 দিন বা 1 মাস পরে আবার একটু চেক আপ করতে আসবেন। ফার্স্ট অফ অল স্কেলিং, পলিশিং এবং জিভ পরিষ্কার করতে বলা হয় তাকে, যে আপনি এইভাবে, অ্যাসিডিটি থাকলে অ্যাসিডিটির ওষুধ দেওয়া হয় যে এটা মেনটেন করেন। ডায়াবেটিস কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করা হয়। অনেক সময় দেখা যায় ডায়াবেটিক পেশেন্টদের ড্রাই মুখ বা শুষ্ক মুখ থেকে যায়, শুকনা থেকে যায়। এখানে মুখটা যে আমাদের ওরাল ক্যাভিটিটা যেটা ময়েস্ট থাকার কথা বা ভেজা থাকার কথা, ওনাদের ক্ষেত্রে বা ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে সবসময় ড্রাই হয়ে আছে, যেহেতু জেরোস্টোমিয়া, সালাইভা প্রডিউস করতে পারছে না, ড্রাই মাউথ, স্বাভাবিকভাবেই এখানে এই কারণটা চলে আসতেছে। আচ্ছা আচ্ছা, তার কারণেও দুর্গন্ধটা চলে আসতে পারে। আচ্ছা, তো এই যে বলছিলেন যে শুরুতেই আপনারা স্কেলিং এবং পলিশিং এর একটা পরামর্শ তাদেরকে দেন, তারপর আবার কি হতে পারে, নাকি এটাকে মেইনটেইন করার জন্য আপনাদের কোনো পরামর্শ তাদের কাছে? হ্যাঁ, মেইনটেইন করতেই হবে। তবে শুধু স্কেলিং পলিশিং না, আমরা ওখানে দেখি যে কোনো ক্যারিজ আছে কিনা, যেখানে ফুড জ্যামিং হচ্ছে অথচ সে রিমুভ করতে পারছে না ক্লিন করার সময়, যার ফলে ওখানে যদি কোনো ক্যারিজ থাকে সেক্ষেত্রে আমরা ক্যাভিটি প্রিপেয়ার করে রেস্টোরেশন বা ফিলিং করে ফেলি। আবার দেখা যাচ্ছে যে
আক্কেল দাঁতের সমস্যা, অনেকের আঁকা বাঁকা দাঁত থাকে, সেক্ষেত্রে কিন্তু ময়লাটা বা খাবারের কণাটা বের করতে পারছে না, সে যতই চেষ্টা করুক, সেক্ষেত্রে একটি আমরা পকেটের মতো হয়ে যায় এবং পকেট সেখানে হয়ে গিয়ে যাচ্ছে। খাবারটি একবার ঢুকলে আর বের হচ্ছে না। তো সেক্ষেত্রে যদি দেখি যে আক্কেল দাঁত অ্যাবনর্মাল পজিশন আছে, তাকে বলা হয় যে আপনার এটা সার্জিক্যাল এক্সট্রাকশন করে ফেলেন বা তুলে ফেলেন। যেহেতু আক্কেল দাঁত নন ফাংশনাল, অনেক পেশেন্ট আবার শুনে ভয় পায় যে কেন আমি দাঁতটা ফেলে দিব। তো যেহেতু আক্কেল দাঁত নন ফাংশনাল, এজন্য তাদেরকে অ্যাডভাইস করা হয় যে আপনি এটা তুলে ফেলেন। যদি রাখেন এখানে ফুড জ্যামিং হতে হতে দেখা যাবে যে মুখের দুর্গন্ধ আরো বেশি বেড়ে যাচ্ছে। এবং আক্কেল দাঁতের আসলে তেমন কোনো কাজ নেই, যদি পজিশন অ্যাবনর্মাল হয় এবং সব দাঁত আক্কেল দাঁত যদি না আসে। আচ্ছা, তো চিকিৎসার কথা আসলে শুনলাম, একটু প্রতিরোধের দিকে আমরা যাই, যেটি বেশি গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। এই জাতীয় সমস্যাগুলো যেগুলো লোকাল কজ বা সিস্টেমিক যে কারণেই হোক, এই মুখের দুর্গন্ধের বিষয়টি প্রতিরোধ করার জন্য আসলে কি করণীয় বলে আপনি মনে করেন? প্রথম তো কথা হলো তাদেরকে সঠিকভাবে দাঁত ব্রাশ করতে হবে দিনে 2 বার। যেমন রাতে ঘুমাতে যাবার আগে অবশ্যই দাঁত ব্রাশ করে ঘুমাতে হবে এবং সকালে নাস্তা খাওয়ার পর অবশ্যই দাঁত ব্রাশ করতে হবে এবং সেই দাঁত ব্রাশের টেকনিকটাও ভালো করে জানতে হবে, টেকনিকটাও সঠিক উপায়ে করতে হবে এবং গুণগত মানের পেস্ট। তারপর পরিষ্কার করার পর এটা আরেকটা বিষয় আমি একটু ইন্টারাপ্ট করছি, সেটি হচ্ছে অনেকেই রাতে ঘুমাতে যাবার আগে দাঁত ব্রাশ করছেন, আবার সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করছেন। এই ব্যাপারে আপনার কি মনে হয়? এখানে কিন্তু একটু কনফিউশন রয়েছে এবং অনেকেই জানেন না বিষয়টা, যে নাস্তা খাওয়ার পর আসলে করা উচিত। আসলে নাস্তা খাওয়ার পর করা উচিত, কারণ হলো রাতে দাঁত ব্রাশ করে ঘুমাতে গেল সে, এক্ষেত্রে তো আর কোনো খাবার কণা নাই, ব্যাকটেরিয়া অ্যাটাক করারও কোনো চান্স নাই। কিন্তু দেখা যাচ্ছে যে সকালে উঠে আবার দাঁত ব্রাশ করছে। যদি সকালে উঠে আবার দাঁত ব্রাশ করে তাহলে ধীরে ধীরে দাঁত ক্ষয়ের দিকে আবার চলে যাবে ফল্টি ব্রাশিংয়ের কারণে। তো এই জন্য বলা হয় যে সকালে অবশ্যই নাস্তা খাওয়ার পরে আপনি দাঁত ব্রাশ করবেন। এবং যেহেতু আর অনেকটা সময় আমরা দাঁত ব্রাশ করার তখন আর দরকার পড়ে না, যেহেতু নাস্তার পরে হচ্ছে। হ্যাঁ, নাস্তার পরে দাঁত ব্রাশ করবে। এবং যে ক্ষেত্রে দেখা যায় যে দাঁতের ফাঁকের ময়লা বা খাদ্যকণা বের করতে সে পারে না বা বের হচ্ছে না, নাইলন নামক যে ডেন্টাল ফ্লোসটা আছে, সুতোটা আছে, এটা ব্যবহার করতে পারে, অথবা নরম মানের টুথপিক ব্যবহার করতে পারে। একই সাথে মাড়ি ম্যাসেজ করতে হবে এবং মাউথ ওয়াশ ইউজ করতে হবে। মাউথ ওয়াশটা ইউজ করতে হবে। আচ্ছা, এই রেগুলার মাউথ ওয়াশটা ইউজ করার প্রয়োজনীয়তাটা কি, এর ভূমিকাটা কিছুটা মেডিকেটেড অবশ্যই মাউথ ওয়াশ, এবং এই যে দুর্গন্ধ রোধে এবং কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে রক্ষা করবে। তবে টানা 3 মাসের বেশি মাউথ ওয়াশ ইউজ করা উচিত না। আচ্ছা, যারা রেগুলার ব্যবহার করছেন তাদের জন্য টানা 3 মাসের বেশি ব্যবহার করা উচিত না। আচ্ছা, আরেকটু জানতে চাইবো, মাউথ ব্রেথনার বা এই যে ব্রেথ ফ্রেশনার বলে কিছু প্রোডাক্ট রয়েছে বাজারে, এগুলোর খুব বেশি ভূমিকা কি রয়েছে সেক্ষেত্রে? তেমন ইফেক্টিভ না, ট্রানজিয়েন্ট, হালকা সময়ের জন্য। আচ্ছা, আর আরেকটা পরামর্শ যেটা, সুগার ফ্রি চুইংগাম মুখে রাখতে পারে সে। আচ্ছা, যাতে করে মুখের দুর্গন্ধটা কিছুটা হলেও কমে যায়। আচ্ছা, জটিলতা কি কি রয়েছে যদি এই জাতীয় সমস্যা খুব বেশি দিন থাকে, সেক্ষেত্রে তার কি কি সমস্যা ফেস করা লাগে? এখানে লোকাল কজ এবং সিস্টেমিক কজ। লোকাল কজের কারণে যদি প্লাগ জমে যায়, প্লাগ জমলে তাহলে আর্লি দাঁত পড়ে যাবে। স্বাভাবিক প্লাগ জমতে জমতে এক পর্যায়ে স্টোন হবে বা ক্যালকুলাস হয়ে যাবে, মাড়ি থেকে দাঁত থেকে মাড়ি ধীরে ধীরে সরে যাবে। সেক্ষেত্রে কী হবে, দাঁতটা নড়ে যাবে, এবং দাঁত যদি নড়ে যায় এইটাকে আবার ইমোবিলাইজড করাটাও মুশকিল হয়ে যাবে। যদি গ্র্যাজুয়ালি নড়ে যায়, জেনারেলাইজড সব দাঁত নড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আগেই দাঁত পড়ে যেতে পারে। এজন্য আমরা প্লাক, ক্যালকুলাস এবং মুখের দুর্গন্ধ একটা আরেকটার সাথে জড়িত। একইভাবে সিস্টেমিক ডিজিজ যেগুলো আছে, যেমন ফুসফুসের সমস্যা, ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া, চেষ্টা করতে হবে তাকে সাবধান থাকার বা এটাকে রোগগুলোকে কন্ট্রোল রাখার। স্পেশালি ডায়াবেটিস যদি থাকে, ডায়াবেটিসটাকেও অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। এবং যদি ড্রাই মাউথ হয় তাহলে জেরোস্টোমিয়া যেটা ডিজিজ, চিকিৎসা নিতে হবে। যেমন চিকিৎসা দেন আপনারা? যাতে করে স্যালাইভারি যে গ্ল্যান্ড থাকে, স্যালাইভা বা আমাদের ভাষায় যেটা, বাংলা ভাষায় যেটা লালা বলি, মুখের মধ্যে যে স্যালাইভাটা আছে, এটা যেন আরও বেশি প্রডিউস করে। সেক্ষেত্রে আমরা টক জাতীয় খাবারও অনেক সময় অ্যাডভাইস করে থাকি, কিন্তু যে গ্রামগঞ্জে কিন্তু আর্টিফিশিয়াল স্যালাইভা থাকে, এগুলা অ্যাপ্লাই করা হয়। তো এই যে যেটি বলছিলেন যে এই ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে মুখের যত্ন একটু বেশি নেওয়া উচিত, সেটি তাদের ক্ষেত্রে আসলে পরামর্শ কি হবে? তাদের খাবার মেনটেন করা বা এই যে হ্যাবিটটা মেনটেন করা, সেটি আসলে কতখানি জরুরি? ফার্স্ট যেটা হবে, ডায়াবেটিক পেশেন্টদের আমরা সুগার ফ্রি
সব কিছু খেতে বলি, ওনাদের ডাক্তাররাও কিন্তু তাই বলেন যে সুগার ফ্রি খাবার খেতে হবে। তো সুগার ফ্রি যদি খাবার খায় তাহলে তো বেশ ভালো। আর সুগার ফ্রি না খেলে যে খাবারের মধ্যে সুগারটা থাকে এটা পরিপাকতন্ত্রের মাধ্যমে মুখ থেকেই তো খাবারটা চলে যায় পাকস্থলিতে, তো পরিপাকতন্ত্রের মাধ্যমে কিছুটা রক্তের মাধ্যমে ফুসফুসে চলে যাচ্ছে, এবং ফুসফুসে গেলে এই যে ডায়াবেটিস থাকলো, ডায়াবেটিস থেকে ফুসফুসে গেলো, এবং ফুসফুস থেকে যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি বা ত্যাগ করছি, এক্ষেত্রে এই সমস্যাটা হয়ে যায়, গন্ধটা চলে আসছে, এবং সেটি তার জন্য খুবই অস্বস্তিকর একটা ব্যাপার হয়ে যায়, খুব হেয় হয়ে যায়। আশা করছি এই পরামর্শগুলো আপনার আমাদের দর্শকদের কাজে আসবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম মুখের দুর্গন্ধের বিভিন্ন কারণ এবং তার প্রতিরোধের বিভিন্ন উপায়। দর্শক, আশা করছি যে পরামর্শগুলো আজকের অতিথি দিলেন সেগুলো আপনাদের কাজে আসবে। এরপরে আমরা দেখাবো একটা হচ্ছে অ্যাডভান্স মুভমেন্ট। এটাকে আমরা বলি হচ্ছে মডিফাইড ফ্রন্ট বেন্স, কিন্তু ইটস মোর অ্যাডভান্স। এর আগে আমরা যেটা করেছিলাম তার চেয়ে একটু অ্যাডভান্স। আসলে এই এক্সারসাইজটার রিজন হচ্ছে কি, আমরা লাইফস্টাইলে অনেক ধরনের মুভমেন্ট করি যে মুভমেন্টের সাথে এই মুভমেন্টটা অনেক কমন, এবং লোয়ার ব্যাক ইনজুরি হওয়ার বিভিন্ন চান্স থাকে এই ধরনের মুভমেন্ট করতে গিয়ে। যেরকম নিচে কিছু পড়ে গেল, আপনি ওখান থেকে নিচ থেকে যখন কিছু তুলতে যান, ভারী কিছু হোক অত হালকা কিছু হোক, যদি কোনোভাবে ইমব্যালেন্স থাকে তখনই কিন্তু দেখা যায় লোয়ার ব্যাকে একটা ইনজুরি হয়ে যায়, এবং দিস ইজ ভেরি ভেরি কমন। কারণ ওই অবস্থা হয় কি, আমরা কোনো ধরনের এক্সারসাইজ করি না, যে কারণে ওই মুভমেন্টের জন্য আমাদের মাসলগুলো উইক থাকে। এই জন্য যাতে পরবর্তীতে এই ধরনের কোনো মুভমেন্ট করতে গিয়ে যাতে ইনজুরি না হয়, কারণ আমাদের লাইফস্টাইলে এই ধরনের কমন মুভমেন্ট আসবেই, কিন্তু এটা করতে গিয়ে যাতে কোনো ইনজুরি না হয় এই জন্য আমরা ওই পোস্টারে গিয়েও লোয়ার ব্যাকটাকে আমাদের স্ট্রং করতে হবে। এখন দেখুন যে পোস্টারটা আমরা কীভাবে মডিফাইড ফ্রন্ট বেন্সটা আমরা কীভাবে করছি। ওকে, রেডি? ওকে, সেম এই অবস্থা থেকে পায়ের সাথে ঘষে যাবে হাতটা, খেয়াল করবেন। ইয়েস, ব্রিথ আউট, নি ব্যান্ডস এই অবস্থা থেকে সামনের দিকে যাবে। এখানে ট্রিকটা হচ্ছে আপনার এলবোটা আপনার হাঁটুটার উপর দিয়ে ক্রস করে যাবে, সাইডে থাকলে হবে না। এখন যার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী, কেউ যদি ফ্লেক্সিবল না হয় তাহলে এই অবস্থায় আমরা রাখবো, ফ্লেক্সিবল হলে এই অবস্থায়। অনেকে হাইপার ফ্লেক্সিবল থাকে, তারা এলবো পর্যন্ত মাটিতে বসাতে পারে। খেয়াল রাখবেন এই অবস্থায় হিপস যাতে উপর দিকে না উঠে, তাহলে প্রেশার পড়বে। হিপসটা কিন্তু পিছন থেকে স্ট্রেচড আউট হবে। ওকে, রেডি? ওকে, এগেইন, আপ, এগেইন, ইয়েস। এই অবস্থায় স্টে করবে ফর 30 সেকেন্ডস। এতে যে জিনিসটা হবে, অল দ্য টেনশন উইল গো আউট ফ্রম দ্য আপার ব্যাক অ্যান্ড দ্য লোয়ার ব্যাক। ওকে, গো আপ। ওকে, এই এক্সারসাইজের মাধ্যমে যে জিনিসটা হবে, আপনার লোয়ার ব্যাকে অ্যাজিলিটি বাড়বে, এবং অনেক সময় দেখা যায় লোয়ার ব্যাকে 80% চান্স থাকে, 80% ইনজুরিগুলো হয় নিচ থেকে কোনো কাজ করার সময় এই ধরনের কোনো মুভমেন্টে। হয়তো বসে থেকে কোনো কিছু তুলতে যায়, অথবা অনেকক্ষণ ধরে বসে আছে, তখনই এইটা হয়, ইনজুরিটি হয়। এই এক্সারসাইজটা যে জিনিসটা করবে, ওই ধরনের এক্সারসাইজ এবং ওই ধরনের মুভমেন্ট রিলেটেড ইনজুরিগুলোর চান্সেস কমিয়ে দেবে। দর্শক, হঠাৎ করেই আপনার কিংবা আপনার কাছের মানুষটির মলদ্বার দিয়ে রক্ত চলে আসতে পারে। সেই ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবার আগে প্রাথমিকভাবে কি করণীয় তা নিয়ে চলুন শুনি আমাদের এখনকার পরামর্শ। মলদ্বারের রক্তক্ষরণ রোগীদের একটি কমন উপসর্গ, যেটা আমাদের কাছে অনেক সময় রোগীরা নিয়ে আসেন। রক্তক্ষরণ হওয়ার জন্য একটা কারণ হতে পারে হঠাৎ করে রক্তক্ষরণ হতে পারে, অথবা কারো অনেক দিন ধরে রক্তক্ষরণ হচ্ছে। দুই ধরনের সিমটম নিয়ে আসতে পারেন। হঠাৎ করে রক্তক্ষরণ হওয়ার একটা কারণ হতে পারে আঘাত পাওয়া, অথবা কোনো কারণে কনস্টিপেশন হলে সেটার জন্য মলদ্বার ছিঁড়ে গিয়েও রক্তপাত হতে পারে। আর যারা অনেক দিন ধরে এই সিমটম নিয়ে ভুগছেন, তাদের একটা কারণ হতে পারে খাদ্যনালীতে যদি কোনো ডিজিজ থাকে, সেটার একটা সিমটম হতে পারে এই রক্তপাত হওয়াটা। এই জন্য এই ব্যাপারে সবাইকে কেয়ারফুল হতে হবে। আর স্পেশালি আমাদের দেশে মহিলারা এই ব্যাপারটাতে সংকোচ বোধ করেন এবং ডাক্তারদের কাছে যেতে চান না, কিন্তু এটা খুবই জরুরি। এরকম যদি কোনো উপসর্গ দেখা দেয়, অবশ্যই চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা অনেকেই এইসব চিকিৎসার জন্য কোয়াকদের কাছে যান বা ডাক্তারের কাছে না গিয়ে অন্যদের কাছ থেকে হেল্প নেন, যেগুলো আলটিমেটলি পেশেন্টকে হেল্প করতে পারেন না, বরং তাদের অপচিকিৎসার শিকার হন। তো এরকম যদি অসুবিধা হয়, আপনারা অবশ্যই বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন। আর যাদের কনস্টিপেশনের সমস্যা আছেন, ওনারা কিছু হোম রেমেডি ইউজ করতে পারেন। প্রচুর পরিমাণে পানি খাওয়া, দিনে 1 থেকে 2 লিটার, শাকসবজি ফলমূল বেশি করে খাওয়া, এবং ইসবগুলির ভুসি খেতে পারেন পানির সাথে মিশিয়ে। তখন আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন। এবং সবচেয়ে ভালো হচ্ছে এই সমস্যার জন্য একজন বিশেষজ্ঞ সার্জন, স্পেশালি কোলোরেক্টাল সার্জনের সাথে যোগাযোগ করা। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস।
উঁচু হিলে কোমর ব্যথা হতে পারে, তাই কোমর ব্যথা যাদের কিছুতেই ছাড়ছে না তারা হিল পরা ছেড়ে দিন। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: লিভারের মধ্যে সাধারণত 5% পর্যন্ত ফ্যাট অ্যাবজর্ব করতে পারে। যদি 5%-এর উপরে ফ্যাট জমা হয়ে থাকে তখনই আমরা এটাকে কিন্তু ফ্যাট লিভার বলে থাকি। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।